ধর্মপ্রাণ নারীদের নিয়ে নতুন কমিশন চায় হেফাজত। বিচারের আগে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের দাবি। 23 মে সারা দেশে বিক্ষোভের ঘোষণা। নারী সমাজের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে নতুন কমিশন গঠন করতে হবে। 23 মে বাদ জমা 4 দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। সবার সহযোগিতায় নির্বাচন সম্ভব ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যেই, জানালেন জামায়াতের আমির। নারী সংস্কার কমিশন বাতিল চায় এই দলটিও। মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে ছাড় দিতে হবে দলগুলোকে। সংস্কার প্রস্তাবের 112টিতে একমত জাতীয়তাবাদী সমমনা জোট। বৈঠকে জানালো ঐকমত্য কমিশন। গাজীপুরের ঝুট গুদামের আগুন ছড়িয়েছে আশপাশের ঘর বাড়িতে। 2 ঘন্টা ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ার সার্ভিস। এবং ভারতে গোয়ায় ধর্মীয় সমাবেশে পদদলিত হয়ে অন্তত 6 জনের মৃত্যু, আহত অর্ধশতাধিক। ধারণ ক্ষমতার অতিরিক্ত ভিড়কে দায়ী করছে প্রশাসন। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি নাজমুস সাকিব এবং আমি ইসরাত মুক্তি। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে আলেমদের পরামর্শ ও ধর্মপ্রাণ নারীদের নিয়ে অন্তর্ভুক্তিমূলক নতুন কমিশন গঠনের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে পাঠ করা ঘোষণাপত্রে এই দাবি তুলে ধরে সংগঠনটি। 12 দফা ঘোষণাপত্রে সংবিধানে বহুত্ববাদ সংযোজনের আত্মগতির ধারণা থেকে সরে আসার আহ্বান জানানো হয়। ঘোষণা করা হয় দাবি আদায়ে আগামী 23 মে সারা দেশে বিক্ষোভ করবে হেফাজতে ইসলাম। আজহার লিমন জানাবেন বিস্তারিত। ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। সারা দেশ থেকে আসা হাজারো ধর্মপ্রাণ মানুষের পদচারণায় শনিবার ঘুম ভেঙেছে ঐতিহাসিক এই সোহরাওয়ার্দী উদ্যানের। এবং ভোর থেকে এখানে জড়ো হওয়া লাখো জনতার উপস্থিতিতে ভাটা পড়েনি তপ্ত রোদ কিংবা দুপুরের বৃষ্টিতেও। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, বহুত্ববাদ নয়, আল্লাহর উপর আস্থা স্থাপন, শাপলাসহ গণহত্যার অপরাধে আওয়ামী লীগের বিচার দাবি আর আলেমদের মামলা প্রত্যাহারের এই সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয় সকাল 9টা থেকে। এরপর একে একে এখানে বক্তব্য দেন সারা দেশের প্রধান আলেম ওলামা, ধর্মীয় শিক্ষক এবং পীর মাশায়েখরা। তাদের ওসমা ছিল নারী কমিশন নিয়ে। আওয়ামী লীগ ও ভারতের আগ্রাসন নীতির বিরোধিতায়ও তাদের বক্তব্য ছিল স্পষ্ট। বর্তমান বাংলাদেশে কিছু নারী কুলাঙ্গার, তারা নারী সংস্কার আইনের নামে নারীদের যেভাবে অপমানিত করতেছে, সেই সমস্ত আইন আমরা নিষিদ্ধ ঘোষণা করতে চাই। আমাদের জীবন বাজি দেওয়া হলো, আমরা সেই মুসলমানদের বিরুদ্ধে যারা করে তাদের প্রতিহত করার জন্য আমরা চেষ্টা করব। আপনার চত্বরে যে হত্যা করা হয়েছে, আমরা এই হত্যার সুষ্ঠু বিচার চাই। এই সমাবেশে সংহতি জানান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। মোটা দাগে তারা বলেছেন, ফ্যাসিজমের বিলোপ সাধনই সবচেয়ে বড় সংস্কার। আওয়ামী লীগের পুনর্বাসনের প্রতি সারা বাংলাদেশের মানুষ রেড কার্ড দেখিয়ে দিয়েছে। 5ই আগস্ট 5ই আগস্ট আমরা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, এই ভূখণ্ডে আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। শাপলা চত্বরে যারা গণহত্যার শিকার হয়েছে তাদের প্রত্যেকে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করতে হবে। এটাই আমার আজকে 1 নম্বর দাবি। সমাবেশের শেষ প্রান্তে হেফাজতে ইসলামের পক্ষ থেকে 12 দফা ঘোষণাপত্র তুলে ধরা হয়। পতিত স্বৈরাচারের বিচারের আগে নির্বাচন নয় এবং রাখাইনকে করিডোর দেওয়া হবে আত্মঘাতী, এমন প্রস্তাব তুলে ধরা হয় সমবেত জনতার সামনে। দাবি করা হয় নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে ধর্মপ্রাণ নারীদের নিয়ে অন্তর্ভুক্তিমূলক নতুন কমিশন গঠনের। জাতীয় নির্বাচনের আগেই ফ্যাসিস্ট হাসিনা ও তার চিহ্নিত দোষরদের বিচার সম্পূর্ণ করতে হবে।
ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণাপূর্বক বিচার নিশ্চিত করতে হবে। এখান থেকে আগামী 23শে মে দেশব্যাপী বিক্ষোভ এবং 3 মাসের মধ্যে বিভাগে বিভাগে সম্মেলন কর্মসূচি ঘোষণা করা হয়। হেফাজতের শীর্ষ নেতৃত্ব বলেন, ইসলামপন্থী মানুষের অনেক রক্ত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে। এদের বিশ্বাসকে অবমাননা করে সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারে না। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যে বিপ্লব বাংলাদেশে হয়েছে, যে সফলতা বাংলার মাটিতে আসছে, যে ফ্যাসিবাদের পতন হয়েছে, সেই তৃতীয় স্বাধীন বাংলাদেশে ইসলাম বিরোধীদের বিরুদ্ধে আবার মাঠে নামতে হবে কল্পনাও করি নাই। ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে গাথা, বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে গাথা। যারা বাংলাদেশে ইসলামের উপর আঘাত করে তারাই স্বাধীনতার দুশ্মন, তারাই স্বাধীনতার শত্রু। আগামী দিনে দেশ এবং ইসলাম স্বাধীনতার এই শত্রুদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করতে হবে, সেখানেই প্রতিহত করতে হবে। জোহরের নামাজের আগেই দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয় হেফাজতের এই ঢাকা সমাবেশ। হেফাজতের এই সমাবেশটি এমন একটা সময় অনুষ্ঠিত হলো যখন নির্বাচনকে সামনে রেখে রাজনীতির মাঠে ইসলামী দলগুলোর একটা জোট হওয়ার আলোচনা চলছে। তাই আওয়ামী লীগের বিচার, নারী কমিশন আপত্তি কিংবা হেফাজত নেতৃবৃন্দের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারের বাইরেও রাজনীতির এই পক্ষটির এই সমাবেশকে শক্তি প্রদর্শনের একটা উপলক্ষ হিসেবেও দেখা হচ্ছে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে আজহার লিমন, এখন ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। সবাই সহযোগিতা করলে ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস নির্বাচনের জন্য উপযুক্ত সময়, বললেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার সকালে জামায়াত ইসলামীর জেলা ও মহানগরী আমির সম্মেলন শেষে বক্তব্যে তিনি কথা বলেন। বক্তব্যে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চায় জামায়াত ইসলামী, আর এজন্য দলটির পক্ষ হতে সব ধরনের সহযোগিতা জারি থাকবে। এ সময় পিলখানা, হেফাজত ইসলাম, জুলাই আগস্ট সহ আওয়ামী লীগ কমপক্ষে 3টি গণহত্যা করেছে উল্লেখ করে আমির জানান, জাতির স্থিতিশীলতায় ভূমিকা রেখেছে জামায়াত ইসলামী। জামায়াত আমির আরও বলেন, দেশে অস্থিরতা বিরাজ করলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। 15 বছরের লুটপাট, অন্যায়ের জন্য আওয়ামী লীগের বিচার হতে হবে এবং এই দাবি অব্যাহত থাকবে বলে জানান ডক্টর শফিকুর রহমান। তিনি ঘোষণা করেছেন বারবার একাধিকবার, কোনো সংস্কার কমিটি গঠন করতে হয়, তাহলে 15.5 বছরের সময় জুড়ে যারা হত্যা, গণহত্যা, ধর্ষণ, খুন, লুণ্ঠন, অপহরণ করেছেন, জনগণের সম্পদ বিদেশে পাচার করেছেন, তাদেরও আমরা ন্যায্য বিচার দাবি করি। যদি অংশীজনেরা সবাই সেরকম সহযোগিতা করে, আমরা মনে করি সরকারের ঘোষিত সময়ের ভিতরে সংস্কার সাধন করে নির্বাচন সম্ভব। এর জন্য 2টি সময়কে আমরা উপযুক্ত মনে করি। একটি হচ্ছে ফেব্রুয়ারি মাস রোজা শুরু হওয়ার আগে, আরেকটি হচ্ছে যদি কোনো কারণে এই সময়ের ভিতরে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে, তাহলে ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয়। দেখছেন এখন দুপুর। মত পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে ছাড় দিতে হবে রাজনৈতিক দলগুলোকে। জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠকে এই কথা জানান ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় সনদ তৈরির কাজ চলছে। এ সময় জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ জানান, সংস্কার প্রস্তাবের 112টিতে তারা একমত, বাকি 26টিতে একমত নন। তবে দুর্নীতি দমন কমিশনের সব প্রস্তাবে একমত বলেও জানান তারা। সকালে সংসদ ভবনের এলজি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে জাতীয়তাবাদী সমমনা জোটের বৈঠকের পর বিকেলে সমাজতান্ত্রিক দলের সঙ্গে বৈঠক করবে ঐকমত্য কমিশন। এদেশে আবার একটা পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, মানুষ যাতে ভোট দিতে পারে, যার ভোট সে নিজে দিতে পারে এবং জনগণের ভোটের মাধ্যমে একটা প্রতিষ্ঠিত সরকার এসে এদেশের গণতন্ত্র মানুষ ভোট সরকার গঠন করতে পারে, তার জন্য আমরা সম্পূর্ণ চেষ্টা করছি। জাতীয় স্বার্থে রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্নে, গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য
প্রত্যেকেই যার যার অবস্থান থেকে যেমন কথা বলবেন, প্রত্যেকটি দল জোট তাদের অবস্থানের কিছুটা ছাড় দিতেও প্রস্তুত থাকবেন। সুনির্দিষ্ট এই 6 মাসের মধ্যেই আমরা চাই যেন আমরা একটি জাতীয় সনদ তৈরি করতে পারি। এদিকে সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করছে জাতীয়তাবাদী সমমনা জোট। সেখানে আছেন সহকর্মী রাব্বি হোসেন, যুক্ত হব তার সঙ্গে। রাব্বি, জানাবেন যে জাতীয়তাবাদী সমমনা জোট সংস্কার প্রস্তাব নিয়ে কি সুপারিশ করেছে এবং বিস্তারিত জানাবেন। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজকে বৈঠক করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা বৈঠক করেছেন। কিছুক্ষণ আগেই তাদের এই বৈঠকটি শেষ হয়েছে এবং বৈঠক শেষে জাতীয়তাবাদী সমমনা জোটের যিনি সমন্বয়কের দায়িত্ব পালন করছেন ফরিদুজ্জামান ফরহাদ, তিনি ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান, তিনি মূলত যে প্রস্তাবনাগুলোর কথা বলেছেন সংস্কার কমিশনের সঙ্গে বা এই জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে, মূলত তিনি বলেছেন যে আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া যাবে না, আগে জাতীয় নির্বাচন দিতে হবে, এই কথাগুলো তারা বলেছেন। পাশাপাশি অন্তর্বর্তী সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকারের যে মেয়াদ সেটি 3 মাস থেকে 6 মাস রাখতে হবে, এই প্রস্তাব তারা দিয়েছেন। পাশাপাশি বলেছেন যে একটি অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে বা দীর্ঘদিন রাষ্ট্রের ক্ষমতায় থাকলে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে, যে প্রধানত একটি নির্বাচিত সরকারের মাধ্যমে দেশের উন্নয়ন করা সম্ভব, যে কাজগুলো করা সম্ভব সেটি অনির্বাচিত সরকারের দ্বারা সম্ভব নয়, এই কথাগুলো তারা বলেছেন। পাশাপাশি বলেছেন যে দ্রুত সময়ের মধ্যে যে জাতীয় সনদ সেটি তৈরি করতে হবে, এই বিষয়গুলো তারা তুলে ধরেছেন। মূলত এই যে 166টি যেই প্রস্তাবনা দেওয়া হয়েছিল ঐকমত্য কমিশনের, বা এই প্রস্তাবনাগুলো থেকে 112টি প্রস্তাবের সঙ্গে এই জাতীয়তাবাদী সমমনা যে জোট রয়েছে তারা একমত হয়েছে। 26টি প্রস্তাবনার সঙ্গে তারা একেবারেই একমত হতে পারেননি। এছাড়া 28টি প্রস্তাবের সঙ্গে তারা আংশিকভাবে একমত হয়েছে। এই যে তারা আংশিকভাবে একমত হয়েছে বা একেবারে যে 112টি প্রস্তাবনার সঙ্গে একমত হয়েছে, তার মধ্যেও রয়েছে, তারা বলেছেন দুর্নীতি দমন কমিশনের যে প্রস্তাবনাগুলো রয়েছে সকল প্রস্তাবনার সঙ্গে তারা মূলত একমত জানিয়েছেন। এই জাতীয়তাবাদী যে সমমনা জোটের যারা নেতৃবৃন্দ আজকে এসেছিলেন তারা একমত হয়েছেন। তারা উভয়পক্ষ থেকে তারা বলেছেন যে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে, তবে জাতীয় নির্বাচনের কথাই তারা বারবার বলছেন যে জাতীয় নির্বাচন আগে দিলে এই যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আবারও গণতান্ত্রিকভাবে একটি নির্বাচন হবে, সরকার পাবে বাংলাদেশের মানুষ, এই কথাগুলো তারা বলেছেন। এবং কিছুক্ষণের মধ্যে 3টার দিকে সমাজতান্ত্রিক দল যেটি মার্ক্সবাদী, তারা এখানে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে তারা বৈঠক করবেন। তারাও তাদের এই যে প্রস্তাবনাগুলো রয়েছে, যে সংস্কার, এই যে গণঅভ্যুত্থানের পরে যে সংস্কারের প্রস্তাবগুলো আসছে, একটি এই যে রাষ্ট্র গঠনের কথাগুলো আসছে, সেই বিষয়গুলো তারা তুলে ধরবেন। এই ছিল আমার কাছে জাতীয় সংসদের এলডি হল থেকে সবশেষ খবর। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছে জাতীয়তাবাদী সমমনা জোট, সেখান থেকে যুক্ত ছিলেন রাব্বি হোসেন। এখন দুপুরে একটি বিরতি নিচ্ছি, ফিরবো কিছুক্ষণ পর। বিরতির পর স্বাগত। দেখছেন এখন দুপুর। গাজীপুরের কোনাবাড়িতে একটি ঝুটের গুদামে ভয়াবহ আগুন লেগেছে, যা ছড়িয়ে পড়ছে চারপাশে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। বেলা 11:30টার দিকে কোনাবাড়ির মেট্রো থানার দেহলাবাড়ি বেলতলা এলাকায় এই আগুন লাগে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে প্রথমে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে তাদের সাথে আগুন নেভানোর কাজে যোগ দেয় আরও 3টি ইউনিট। চারদিক থেকে পানি দিয়ে নেভানোর চেষ্টা চললেও আগুনের তীব্রতা এখনও কমেনি বলে জানান দমকল কর্মীরা। এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে ঘটনাস্থল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, জানাবেন যে যেহেতু প্রায় 3 ঘন্টা 11টা নাগাদ আগুনটা লেগেছে, সেক্ষেত্রে 3 ঘন্টা পর কি অবস্থা দেখছেন, সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানান। তাকে কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম ফায়ার সার্ভিসের যিনি উপসহকারী পরিচালক রয়েছেন গাজীপুরের, তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন এবং তিনি যেটি জানিয়েছেন যে আগুন এখন অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে তাদের। তবে এই আগুনটি যেহেতু ঝুটের গুদামের আগুন, এখানে বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ কিংবা যে ঝুট যে বস্তুগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি
না পুড়ে যাওয়া পর্যন্ত কিন্তু এগুলো আগুন নেভার যে একটি বিষয় সেটি কিন্তু বেশ সময় সাপেক্ষ। তো তারা বলছেন যে আপাতত যে আশপাশে যে আগুন ছড়িয়ে যাওয়ার যে ঝুঁকি, সেই ঝুঁকিটি এখন নেই। তবে তারা যখন এই সংবাদটি পান 11টা 50 মিনিটে এবং ঠিক 12টার মধ্যে তাদের প্রথমে পার্শ্ববর্তী যে মডার্ন ফায়ার স্টেশন রয়েছে সেখান থেকে 2টি ইউনিট যোগ দেয়। পরবর্তীতে আগুনের ব্যাপকতা এবং পার্শ্ববর্তী পাশে যেহেতু বসতবাড়ি রয়েছে, মসজিদ রয়েছে, যে কারণে এই আরো 4টি ইউনিট কিন্তু এই ঘটনাস্থলে এসে যোগ দেয়। সব মিলিয়ে 6টি ইউনিট কিন্তু একযোগে কাজ করছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের দমকল কর্মীরা এই আগুন নিয়ন্ত্রণে রাখার জন্য চারপাশ থেকে কিন্তু তারা কাজ করছেন। একটি বিষয় বলে রাখি যে কয়েকদিন পরপরই কিন্তু গাজীপুরের কোনাবাড়ির যে এই দেউলিয়াবাড়ি এলাকায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং জুটগুদামেই কিন্তু আগুনের সূত্রপাতই সবচেয়ে বেশি ঘটে। তবে এবার একটু ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন যে এই জুটগুদামগুলোর পার্শ্ববর্তী যে একটি পানির সোর্স তারা পেয়েছেন, সেখানে একটি লেকের মতো রয়েছে যেখান থেকে একসাথে তারা মোটর বসিয়ে সেখান থেকে কিন্তু পানি সরবরাহ করতে পারার কারণে কিন্তু আগুনটি দ্রুত তারা নিয়ন্ত্রণে আসতে পারছেন এবং এই পুরো এলাকাটিকে নিরাপত্তা দেওয়ার জন্য পার্শ্ববর্তী আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের পাশাপাশি কিন্তু এখানে সেনাবাহিনীর সদস্যরা এসেছেন এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা কিন্তু রয়েছেন। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে প্রায় 20টির মতো গুদাম কিন্তু পুড়ে গেছে। পাশাপাশি 2টি সুতার গুদাম সুতার কারখানা রয়েছে, সেই সুতার কারখানাও কিন্তু পুড়ে গেছে এবং পুরো এলাকাটি কিন্তু পুরো পুরো এলাকাটি কিন্তু এখন কিন্তু ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে এবং এখানে কিন্তু আশপাশের মানুষজনকে নিরাপদে কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে কিন্তু রয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের আগুনের জুটগুদামের আগুনের সবশেষ তথ্য। এমআরটি 1 প্রকল্পের নির্মাণ কাজ ঘিরে রাজধানীর প্রগতি সরণির বিকল্প 3টি সড়কের সম্ভাব্যতা যাচাই করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। জনদুর্ভোগ লাঘবের সব পক্ষের সাথে আলাপ শেষে দ্রুততম সময়ের মধ্যে বিকল্প সড়ক চালুর আশ্বাস দেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। সকালে রাজধানীর কুড়িলে বিকল্প সড়ক পরিদর্শন করে মোহাম্মদ এজাজ বলেন, প্রগতি সরণিতে জনভোগান্তি কমাতে পূর্বাচল 300 ফিট সড়ক থেকে 3টি বিকল্প সড়ক নির্মাণ করা হবে। এক্ষেত্রে মেট্রো কর্তৃপক্ষ রাজুক ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে কথা বলে নির্মাণ কাজ শুরু হবে। বসুন্ধরা বা স্বদেশ আবাসন কর্তৃপক্ষের সরকারি সড়কে গাড়ি চলাচলে বাধা দেওয়ার এখতিয়ার নেই বলেও জানান ডিএনসিসি প্রশাসক। এর আগে 2024 সালে শুরু হয় 31.24 কিলোমিটার বিস্তৃত এমআরটি 1 প্রকল্পের 2টি লাইনের কাজ। রাস্তা খোঁড়াখুড়ি করে কাজ চলমান থাকায় প্রগতি সরণিতে প্রতিদিনই তৈরি হয় সীমাহীন যানজট। আগাম প্রস্তুতির জন্য আসলে এখানে এসেছি। আমরা এখানে ডিএমপিকে নিয়ে এসেছি, আমরা সিটি কর্পোরেশন, মেট্রো যারা কাজ করছেন তারা এবং সকলকে নিয়ে আমরা দেখছি যে এখানে 3টি বড় করিডোর আসলে করা যাবে। যেটা এই 3টি বড় করিডোর দিয়ে যদি আমরা আফতাবনগর পর্যন্ত একটা বাইপাস করতে পারি, 1 ওয়ে কিছু হবে, কিছু 2 ওয়ে হবে, এটা যদি করা যায় তাহলে ঢাকার এই অঞ্চলের যে যানজটের যে সমস্যাটা এটাও দূরও করা যাবে, মোটামুটি একটা সহনীয় পর্যায়ে রাখা যাবে। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে 131 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় দেয়া আছে। এর আগে গেল 16 মার্চ বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ আসামিদের ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের ওপর শুনানি শেষে এই রায় ঘোষণা করেন। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের 2য় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে। এদিকে মৃত্যুদণ্ড পাওয়া আসামি মুনতাসির আল জেমি গেল বছর 6 আগস্ট গাজীপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের দেয়াল ভেঙে পালিয়ে যায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ও আবাসিক হল সংসদ নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। গতরাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ও আবাসিক হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ থাকবে। একই সময় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক অংশীজনকে পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ জানানো হয়। আগামী 31 জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।
দেখছেন এখন দুপুর। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বেড়েছে সীমান্ত হত্যার ঘটনা। গেল 3 মাসে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী উপজেলায় বিএসএফের গুলি ও নির্যাতনে হতাহত অন্তত 3 জন। এতে আতঙ্ক বেড়েছে সীমান্ত ঘেঁষা গ্রামে। যদিও সংশ্লিষ্টরা বলছেন আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন ও মাদক চোরাচালানের কারণে ঘটছে এমন ঘটনা। এ অবস্থায় স্থানীয়দের সচেতন হওয়ার পরামর্শ বিজিবির। বিস্তারিত আজিজুল সঞ্চয়ের প্রতিবেদনে। আখাউড়ার সীমান্ত ঘেঁষা গ্রাম সেনারবাদী। দিনের আলোয় জনজীবনের কর্মব্যস্ততা স্বাভাবিক থাকলেও রাত হলেই বাড়ে আতঙ্ক। চোরাকারবারি ধরার অজুহাতে সীমানা পার হয়ে বাংলাদেশিদের হয়রানি করে বিএসএফ সদস্যরা, ছোড়ে ফাঁকা গুলিও। গেল 8 এপ্রিল বিজয়নগরের সেজামোড়া সীমান্তে বিএসএফের নির্যাতনে মুরাদুর রহমান নামে এক কৃষক নিহত হয়। পরিবারের দাবি, সীমান্তবর্তী ফসলি জমিতে কাজ করার সময় তাকে ধরে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করে বিএসএফ। আমি বিচার চাই সরকারের কাছে, সরকার যদি বিচার দেই আর নাহলে কারা দিব রে বাবা। গেছে পরে ওরে বান্ধালাইছে, বান্ধার পর ওরে নিয়ে গেছে, নিয়ে সেরা মারছে, মায়েরা ওরে রাইখে গেছে, ফালাইতে গেছে, তারপর নিজে নিজেও আসছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকেই সীমান্তে আগ্রাসী হয়ে উঠেছে বিএসএফ। স্থানীয়রা জানান, সীমান্তের 150 গজের মধ্যে অনেক বাংলাদেশি নিজেদের জমিতে চাষ করেন, ফলে শূন্যরেখায় তাদের আনাগোনা থাকে। জমিতে ধান পাকলেও ভয়ে ধান কাটার শ্রমিক পাচ্ছে না চাষিরা, আর মিললেও গুনতে হচ্ছে কয়েক গুণ বাড়তি মজুরি। আমরা অনেক আতঙ্ক আছি জায়গাটার মধ্যে। মনে করেন আমরা রাস্তাঘাটে বাইরে হলেও ডরাই, আর আবার গুলি চুলি করে হামলা টামলা মিলে না, ডরাই না। এরকম সময় গুলিরে মেরে লাই, কোন সময় বাইরে মেরে লাই। বেড়া তো 150 গজ ভিতরে, তো ওই গরুটা আমরা আনতে হয়। গরুটা আনতাম গেলে তো হ্যাঁ আমরা অত্যাচার করে। বিএসএফ যদি বিএসএফ সীমান্ত এলাকা পার হইয়া গুলি করে দেয়, তাহলে তো আমরা এটার কোনো কিয়া নাই, এটার দায় কেডা নিব। তবে বিজিবির দাবি, সীমান্তবর্তী বাসিন্দাদের অসচেতনতা ও চোরাকারবারের কারণে সীমান্ত হত্যাকাণ্ড ঘটছে। যদিও এটি বন্ধে বিএসএফকে কঠোর বার্তা দেওয়ার কথা জানান এই কর্মকর্তা। ইন্টারন্যাশনাল বাউন্ডারি ক্রস করে যখন ইন্ডিয়ার ভিতরে চলে যায়, তখন কিন্তু বিএসএফ বাধা দেয়। তো আমাদের পক্ষ থেকে একটু সচেতন হতে হবে যে শূন্য লাইনটা কোনটা, এটা আমাদেরকে জানতে হবে। আমরা বারবার বলি যে 150 গজের ভিতরে ঢুকবেন না, তাতে কিন্তু আসলে সীমান্তের হত্যার প্রবণতাটা বাড়তে পারে। তারপরেও কিন্তু আমরা এখন বিএসএফের সাথে অনেক কঠোরভাবে যে কোনো বিষয়ে কথা বলছি। আর সীমান্ত হত্যা শূন্যে নামাতে আগে মাদক চোরাচালান বন্ধ করা প্রয়োজন জানিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। স্থানীয় লোকালিটি যারা আছে, তারা যারা মাদকের সাথে জড়িত, তাদের ব্যাপারটা এখানে বেশি কনসার্ন আর কি। এবারে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে, বিজিবির তরফ থেকেও কড়া নির্দেশনা কাজ করে যাচ্ছে ওরা। তো আশা করি দ্রুত এই বিষয়ে একটা সমাধান হয়ে যাবে আমাদের। গেল ফেব্রুয়ারি থেকে 25 এপ্রিল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী উপজেলায় বিএসএফের গুলি ও নির্যাতনে নিহত হয়েছেন 2 জন, আহত হয়েছেন আরও 1 জন। আখাউড়া, কসবা ও বিজয়নগরের সীমান্ত দিয়ে প্রতিনিয়ত ঢুকছে মাদকসহ ভারতীয় বিভিন্ন পণ্য। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। এখন দুপুরে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত বিরতির পর। দেখছেন এখন দুপুর। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কাশ্মীর ইস্যুতে উত্তেজনার মধ্যে নতুন কৌশল ভারত সরকারের। পাকিস্তানকে চাপে ফেলতে সব ধরনের আমদানি নিষিদ্ধের পর পরিকল্পনা, প্রতিবেশীর জন্য বরাদ্দ আন্তর্জাতিক সব সংস্থার তহবিল বাতিল করিয়ে অর্থনৈতিক চাপ বাড়ানো। এর মধ্যে পাকিস্তানের সাথে IMF-এর চুক্তি বাতিলের চেষ্টাও করেছে দক্ষিণ এশিয়ার শীর্ষ অর্থনীতি। অন্যদিকে যে কোনো মুহূর্তে যুদ্ধের শঙ্কায় প্রস্তুতি নিচ্ছে সীমান্তের দুপাশের বাসিন্দারা। বিস্তারিত জানাচ্ছেন নুজহাত কামাল। বিতর্কিত কাশ্মীর উপত্যকাকে বিভক্ত করা নিয়ন্ত্রণ রেখা এলাকার পাকিস্তান নিয়ন্ত্রিত অংশ আজাদ কাশ্মীর। সপ্তাহভর যুদ্ধ আতঙ্কের মধ্যে বাড়ি ছেড়ে সুরক্ষিত এলাকায় সরে যাচ্ছেন সেখানকার চাকঠি গ্রামের বাসিন্দারা। কয়েক দশকে কাশ্মীর নিয়ে 2টি রক্তক্ষয়ী যুদ্ধ আর অগন্তি সংঘাতে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। চিরবৈরী 2 প্রতিবেশীর মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠলে ভীত সন্ত্রস্ত হয়ে পরিস্থিতি দেখা আর যুদ্ধের অপেক্ষা করা নতুন নয় এ অঞ্চলের বাসিন্দাদের জন্য। সীমান্তের ওপারে ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের জয়সলমীরে বার্মার গ্রাম।
পাকিস্তানের সঙ্গে সীমান্ত বলে জরুরি পরিস্থিতিতে আশ্রয় নেয়ার জন্য এই গ্রামেও রয়েছে বাংকার। যুদ্ধের শঙ্কা বাড়তে থাকায় প্রস্তুতি নিচ্ছেন বার্মারের বাসিন্দারাও। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের কুপওয়ারা, উরি ও আখনুর সহ বিভিন্ন এলাকায় শনিবারও অব্যাহত আছে দুই দেশের সেনাবাহিনীর গোলাগুলি। টানা নবম দিনের মতো পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে নয়াদিল্লি। জবাবে পাকিস্তান কোনোভাবেই সংঘাত উস্কে দেওয়ার পক্ষে নয় বলে জানিয়েছে ইসলামাবাদ। দুই পরাশক্তির সাথে আলোচনার উদ্যোগ বাড়ানোর বিষয়ে আশাবাদী জাতিসংঘ। জম্মু কাশ্মীরের পেহেলগামে 22 এপ্রিলের সন্ত্রাসী হামলায় 26 পর্যটক নিহতের ঘটনায় তাৎক্ষণিকভাবে পাকিস্তানকে দায়ী করে ভারত। 3 হামলাকারীকে শনাক্ত করে দুজনকে পাকিস্তানি নাগরিক ও সন্ত্রাসী বলে উল্লেখ করে। কিন্তু হামলার 12 দিনেও পাকিস্তানের বিরুদ্ধে কোনো সুস্পষ্ট প্রমাণ নয়াদিল্লি দিতে পারেনি বলে অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ, দাবি জানিয়েছে নিরপেক্ষ তদন্তের। এমন পরিস্থিতিতে পাকিস্তানের সাথে গুরুত্বপূর্ণ সিন্ধু নদীর পানি বণ্টন চুক্তি ও ভারতের সাথে সিমলা চুক্তি স্থগিত করা সহ একে অপরের বিরুদ্ধে নানা ব্যবস্থা নিয়েছে দেশ দুটি। দুই দেশই প্রতিবেশী দেশের বিমান সংস্থাগুলোর জন্য নিজ নিজ আকাশসীমা বন্ধও ঘোষণা করেছে। সবশেষ কঠোর পদক্ষেপ হিসেবে শনিবার পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানিও নিষিদ্ধ ঘোষণা করে ভারত। নুসহাত কামাল, এখন বিশ্ব। হঠাৎ বৈদ্যুতিক শক আর ভিড়ের মধ্যে আতঙ্কে হঠাৎ তাড়াহুড়ো। কিছু বুঝে ওঠার আগেই মানুষের পায়ের নিচে পিষ্ট হয়ে ভারতের গোয়ায় ধর্মীয় সমাবেশে প্রাণ গেল 6 জনের। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও অন্তত 50 জন। এই ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতা। আরও জানাবেন নুসরাত কামাল। চলছিল অগ্নিদিব্যের মতো ধর্মীয় আচার, যেখানে দেবীর আশীর্বাদ প্রাপ্তির আশায় জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন ধর্মপ্রাণ সনাতনরা। এমন সময়ই হঠাৎ ছোটাছুটি। শনিবার ভোররাতে কিছু বুঝে ওঠার আগেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ভিড়ের মাঝে থাকা হাজারো মানুষের মধ্যে। ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গোয়ার শিরগাঁও গ্রামে লাইরাই দেবীযাত্রার বিশাল ধর্মীয় সমাবেশে শুক্রবার যোগ দেন লাখো মানুষ। মহারাষ্ট্র, কর্ণাটক থেকে শুরু করে দূর দূরান্তের মানুষ উপস্থিত ছিলেন বার্ষিক এ আয়োজনে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে প্রশাসন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, তীব্র ভিড় থেকে হঠাৎ হাজারো মানুষ বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে সৃষ্টি হয় তুমুল বিশৃঙ্খলা। পুলিশ অবশ্য বলছে ঘটনাস্থলে 1000-এর বেশি নিরাপত্তা সদস্য মোতায়েন করা ছিল। এমনকি ড্রোন দিয়ে ভিড়ের মধ্যে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছিল। তাই দুর্ঘটনার পর দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে পুলিশ ও জরুরি সেবাদান কর্মীরা। হতাহত অর্ধশতাধিক মানুষকে পাঠানো হয় নিকটস্থ হাসপাতালে। দুর্ঘটনার পর গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত হাসপাতাল পরিদর্শন এবং ভুক্তভোগীদের সাথে সাক্ষাৎ করেছেন। आज सुबह सुबह 4 से 5 बजे तक जो स्टैम्पेड हुआ, उस स्टैम्पेड में 6 लोगों की डेथ हो गई। अप्रॉक्सीमेटली 50 लोगों से ज़्यादा लोग इंजर्ड हो गए। मुझे 5 बजे खबर मिलते ही मैं खुद होके वहाँ से निकला। हमारे पूरे पुलिस साइट पे थे, पुलिस पूरे कंट्रोल ले चुके थे एक्चुअली। মুখ্যমন্ত্রী আরও জানান, হঠাৎ কোনো বৈদ্যুতিক শক থেকে ভিড়ের মধ্যে আতঙ্ক ছড়ায়। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সহ অনেকে। গোয়ার উত্তরাঞ্চলীয় গ্রাম শিরগাঁওয়ে প্রতি বছর উদযাপিত হয় লাইরাই দেবীযাত্রা। হিন্দু ধর্মে প্রচলিত বিশ্বাসে দেবী পার্বতীর অবতার এবং গোয়ান লোকগাথার 7 বোন ও দেবীর একজন লাইরাই। ছন্দে ছন্দে ঢোল পিটিয়ে ভক্তিমূলক জপ আর অগ্নিকুণ্ডের উপর দিয়ে হাঁটা সহ নানা ব্যতিক্রমী ও প্রাণবন্ত আচার অনুষ্ঠানের মাধ্যমে দেবী লাইরাইয়ের আশীর্বাদ ধন্য হতে চান ভক্তরা। নুসহাত কামাল, এখন বিশ্ব। 7000-এর বেশি কেন্দ্রে নিজেদের পরবর্তী নেতা বেছে নিতে ভোট দিচ্ছেন অস্ট্রেলিয়ানরা, যেখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ক্ষমতাসীন লেবার পার্টি ও বিরোধী লিবারেল জোটের মধ্যে। প্রায় 2 কোটি ভোটারের মধ্যে আগাম ভোট গ্রহণে ব্যালটে মত দিয়েছেন 85 লাখ নাগরিক। জরিপের ফল বলছে, অ্যান্থনি আলবানিজের টানা 2 মেয়াদে সরকার গঠনের সম্ভাবনা থাকলেও একক সংখ্যাগরিষ্ঠতা অনিশ্চিত।
নাফিয়া আরমান মনন জানাবেন বিস্তারিত। অ্যান্থনি অ্যালবানিজের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ নাকি পিটার ডুটনের ইতিহাস তৈরি, কি হতে যাচ্ছে অস্ট্রেলিয়ায় তা জানতে অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েক ঘন্টা। তাসমান পারের দেশটির নেতা নির্ধারণে চলছে ফেডারেল নির্বাচনের ভোট গ্রহণ। পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভের ১৫০ জন ও উচ্চকক্ষ সিনেটের ৪০ জন প্রতিনিধিকে বেছে নেওয়া হবে এবারের নির্বাচনে। স্থানীয় সময় সকাল ৮টা থেকে ৭,০০০-এর বেশি কেন্দ্রে ব্যালটে মত দিচ্ছেন ভোটাররা। ১৯২৪ সাল থেকে অস্ট্রেলিয়ার নাগরিকদের জন্য বাধ্যতামূলক করা হয় ভোটদান, অন্যথায় গুনতে হয় $১৩ জরিমানা। তাই দেশটির ফেডারেল নির্বাচনে কখনোই ভোটার উপস্থিতির হার ৯০% নিচে নামেনি। এবারের নির্বাচনে মোট ভোটার ১,৮১,০০,০০০। ইতোমধ্যে প্রায় অর্ধেক বা ৮৫ লাখের বেশি ভোটার ব্যালটে মত দিয়েছেন। জনমত জরিপ বলছে টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করতে পারেন অ্যান্থনি অ্যালবানিজ, যদিও একক সংখ্যাগরিষ্ঠতা পাবার সম্ভাবনা কম। এবারের নির্বাচনে প্রাধান্য পাচ্ছে জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, আবাসন ও জ্বালানির মতো নানা অর্থনৈতিক ইস্যু। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী শুল্কারোপও ভাবাচ্ছে অস্ট্রেলিয়ানদের। অর্ধলক্ষ সরকারি কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি স্থায়ী অভিবাসন ২৫% কমানোর ঘোষণায় কিছুটা ব্যাকফুটে লিবারেল জোট। আগ্রাসী নীতির কারণে বিরোধী দলের নেতা পিটার ডুটনের তুলনা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। Trying to tell me that he wants to bring the prices of eggs down when he looks like an egg. I feel like the cost of living and also childcare, because that's a key issue. I find there needs to be more teachers. অস্ট্রেলিয়ায় ৩টি টাইম জোন থাকায় ভিন্ন ভিন্ন সময়ে শেষ হবে ভোট গ্রহণ। এরপরই শুরু হবে ভোট গণনা প্রক্রিয়া। অতীত ইতিহাস বলছে নির্বাচনের রাতেই ঘোষণা করা হয় ফলাফল। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। দেখছেন এখন দুপুর। যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে দেওয়ান সানি নামের এক বাংলাদেশি তরুণের। দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও একজন। স্থানীয় সময় শুক্রবার সকালে নিউ ইয়র্ক থেকে বাফেলো যাওয়ার পথে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে হয় এই প্রাণহানি। প্রত্যক্ষদর্শীরা জানান সানি যে গাড়িতে ছিলেন সেটিকে ধাক্কা দেয় চুরি করে নিয়ে যাওয়া আরেকটি দ্রুত গতির গাড়ি। এ সময় সানি ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় অন্য গাড়ির চালককে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনিও। সানি বাফেলোর হ্যাজলউড এলাকায় বসবাস করতেন। তিনি ব্রঙ্কসের পার্কচেস্টার এলাকার বাসিন্দা ফারুক আহমেদের একমাত্র সন্তান। তার এই আকস্মিক মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। এখন দুপুরে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন এখন দুপুর। 2015-29 চক্রে 16তম দেশ হিসেবে আইসিসি নারী ক্রিকেটে ওয়ানডে স্ট্যাটাস পেল সংযুক্ত আরব আমিরাত। মূলত পারফরমেন্সের ভিত্তিতে এই স্ট্যাটাস পেল আরব আমিরাত। নারী ক্রিকেটে ওয়ানডে মর্যাদা পাওয়া 5টি সহযোগী দেশ হচ্ছে থাইল্যান্ড, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, নেদারল্যান্ডস ও আরব আমিরাত। নারী বিশ্বকাপে বাছাইয়ে উত্তীর্ণ হওয়ায় 11 ও 12তম দল হিসেবে ওয়ানডে মর্যাদা ধরে রেখেছে তারা। আর 13 ও 15 নম্বরে থাকা পাপুয়া নিউগিনি ও নেদারল্যান্ডস এই মর্যাদা পেয়েছে তাদের টি-20 র্যাঙ্কিংয়ের ভিত্তিতে। সাধারণত ওয়ানডে স্ট্যাটাস পেতে ন্যূনতম 8টি ম্যাচ খেলার পাশাপাশি র্যাঙ্কিংয়েও উন্নতি করতে হয়। দেখছেন এখন দুপুর। এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয়ে ক্রীড়া মন্ত্রণালয় ঘোষিত পুরস্কারের অর্থ এনএসসির হস্তান্তর করার আগেই পেয়ে গেছেন বলে দাবি করেছেন ফেডারেশন সাধারণ সম্পাদক। তবে কোচ ও খেলোয়াড়রা জানিয়েছেন এখনও টাকা বুঝে পাননি তারা। এদিকে কাবাডি বিশ্বকাপের আগে নারীদের উন্নত মানের প্রশিক্ষণও যেন শুভঙ্করের ফাঁকে। বিস্তারিত জানাচ্ছেন শরীফ রওশন। ওই টাকা থেকে মানে ওনারা দিয়েছেনই টাকাটা আমাদেরকে ওদের ক্যাম্পিংয়ে খরচ করার জন্য। এই টোটাল টাকাটাই ওনাদের যে নেপালে গেল বা যাচ্ছে এখনো যে খরচ হচ্ছে এখান থেকেই হচ্ছে খেলোয়াড়দের নিয়ে উন্নয়ন করার জন্য। সেক্ষেত্রে আমরা খেলোয়াড়রা এখনো পর্যন্ত পাইনি। আমাদের নারী কাবাডি দলের প্রশিক্ষণের অর্থ নিয়ে ধোঁয়াশা। ফেডারেশনের সাধারণ সম্পাদক টাকা ব্যয়ের কথা বললেও এখনও সে টাকার বিষয়ে কিছুই জানে না খেলোয়াড় থেকে কোচ কেউই।
মার্চে ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয়ে বাংলাদেশ দলকে 25 লাখ টাকা পুরস্কার দেয় যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়। মূলত নারীদের উন্নত প্রশিক্ষণের জন্যই এই অর্থ দেয় মন্ত্রণালয়। তবে খেলোয়াড়দের সঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদকের কথায় এমন গরমিল থাকায় সত্যতার খোঁজে এনএসসির দুয়ারে করা। তবে ফোনের ওপারের জবাব শুনে আকাশ থেকে পড়ার মতো অবস্থা। ফেডারেশনকে সে অর্থ এখনো বুঝিয়েই দেয়নি জাতীয় ক্রীড়া পরিষদ। এখনো হয়নি, এটা অর্থ মন্ত্রণালয় থেকে ছাড়টা পেয়েছি আমরা। আগামী রবি সোমবার নাগাদ পেয়ে যাবে। ফেডারেশন সেটা ডিস্ট্রিবিউট করবে, প্লেয়ারদেরকেও দিবে বা কোচ ইনক্লুড করে, এটা তারা সিদ্ধান্ত নেবে। ফেডারেশনের সাধারণ সম্পাদকের এমন কাণ্ডের কোনো সদুত্তর মেলেনি। সঙ্গে যোগ হয়েছে নানান প্রশ্ন। কাবাডি বিশ্বকাপের জন্য নারীদের হাতে 1 মাসের মতো সময় থাকলেও জীর্ণ শীর্ণ এমন জায়গায় জিম সুইমিং এর সুযোগ সুবিধা ছাড়াই নিতে হচ্ছে প্রস্তুতি। তাতে কতটা প্রস্তুতি নিতে পারছেন খেলোয়াড়রা? শুধু বাংলাদেশে ক্যাম্প করলে চলবে না, আমাদের ক্যাম্পটা আসলে দেশের বাইরে করানো উচিত। 2 মাস 3 মাস বা প্র্যাকটিস ম্যাচ আমাদের খেলতেই হবে, এটার কোনো বিকল্প নাই। চেষ্টা করতেছি যে না, মেয়েরা ভালো করবে, আমাদের আসলে প্র্যাকটিস ম্যাচে আরও দরকার আছে। যে কয়টা দিন আছে, হয়তো 1 মাস আছে সামথিং, তো আমরা এই কয়দিনে যদি ফিটনেসটা কভার করতে পারি তো আমরা ভালো একটা রেজাল্ট করতে পারবো আশা করি। আমাদের জিম আর সুইমিং করলে হয়তো আমরা আরো বেশি একটু ডেভেলপমেন্ট করতাম। এমনকি নারী কাবাডিকে এগিয়ে নিতে নেই শক্তিশালী কোনো পাইপলাইনও। দীর্ঘদিন ধরে হয় না জাতীয় প্রতিযোগিতাও। যে আপনি যদি হান্টিংয়ে পাইপলাইনে প্লেয়ার না রাখতে পারেন, স্ট্রাকচারাল যদি আপনি ধরে না রাখতে পারেন, তাহলে কাবাডি কিন্তু আর আপনি একটা পর্যায়ে খুঁজে পাবেন না। তো সেক্ষেত্রে আপনাকে স্কুল, যুব, আন্ডার 21, ন্যাশনাল, এভাবে আপনাকে নার্সিং করতে হবে। তো ওই প্ল্যান আমরা করছি, সিলেকশন করছি এবং ওইভাবে আমরা কাজ করছি। ন্যাশনাল আমার ডেট দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার কিছু অলিম্পিকের গাইডলাইন আছে, ওনারাও বাংলাদেশ গেমস করবেন। তো ওনাদের টাইমটা দেখে আমরা একটা সেট করব, তখন আমাদের ন্যাশনালটা করা দরকার, আমরা এটা করব। স্কুল পর্যায়ে থেকে মেয়েদের কাবাডিটা উঠে আসে বা ছেলেদের, তাহলে দেখবেন অনেক প্লেয়াররাই ইন্ডিয়াতে যেমন আপনার 4 বছরের বাচ্চাও কাবাডি খেলে। ওরা দেখে যে সিনিয়ররা যখন চলে আসছে ওরাও ওদের দেখে দেখে শিখে। এমন যদি হয় অ্যাডহক কমিটির হাল, তবে প্রত্যাশার কতটুকু পূরণ হবে সেই প্রশ্ন কাবাডি সংশ্লিষ্টদের মনে। শরীফ রওশন, এখন, ঢাকা। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য 13 সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। 13 সদস্যের দলে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার ইংল্যান্ড দলে জায়গা করে নিয়েছে। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে সুযোগ পেয়েছেন স্যাম কুক, সাথে অভিষেকের অপেক্ষায় আছেন আরেক তরুণ জর্ডান কক্স। কুক কাউন্টি ক্রিকেটে 19.77 গড়ে নিয়েছেন 318 উইকেট। এছাড়া ইংল্যান্ড লায়ন্সের হয়ে অস্ট্রেলিয়া এ দলের বিপক্ষে নিয়েছেন 3 ম্যাচে 13 উইকেট। দীর্ঘদিন বিরতির পর দলে ফিরেছেন জশ টাং। সবশেষ 2023 সালের অ্যাশেজ সিরিজে লর্ডসে খেলেছিলেন তিনি। ইংল্যান্ড জিম্বাবুয়ে একমাত্র টেস্টই হবে নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে। শেষ করছি এখন দুপুর। তার আগে শিরোনামগুলো আরও একবার। ধর্মপ্রাণ নারীদের নিয়ে নতুন কমিশন চায় হেফাজত। বিচারের আগে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের দাবি। 23 মে সারা দেশে বিক্ষোভের ঘোষণা। নারী সমাজের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে নতুন কমিশন গঠন করতে হবে। 23 মে বাদ জমা 4 দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। সবার সহযোগিতায় নির্বাচন সম্ভব ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যেই, জানালেন জামায়াতের আমির। নারী সংস্কার কমিশন বাতিল চাই দলটিও। মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে ছাড় দিতে হবে দলগুলোকে। সংস্কার প্রস্তাবের 112টিতে একমত জাতীয়তাবাদী জোট। বৈঠকে জানালো ঐকমত্য কমিশন। ফায়ার সার্ভিসের 2.5 ঘন্টার চেষ্টায় গাজীপুরের ঝুট গুদামে আগুন নিয়ন্ত্রণে। পুড়ে গেছে আশপাশের বেশ কিছু ঘরবাড়িও। ভারতের গোয়ায় ধর্মীয় সমাবেশে পদদলিত হয়ে অন্তত 6 জনের মৃত্যু, আহত অর্ধশতাধিক। ধারণ ক্ষমতার অতিরিক্ত ভিড়কে দায়ী করছে প্রশাসন। এছাড়া এখন দুপুরের আয়োজন এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.এখন। ইউটিউবে যুক্ত হতে পারেন youtube.com/c/এখন tv।